স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছে আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। আর্থিক দুর্নীতি আর মেয়র হিসেবে অযোগ্যতা নিয়ে সাবেক মেয়র সাইদ খোকনের তোলা অভিযোগের জবাব দিলেন শেখ ফজলে নূর তাপস। তার দাবি, অভিযোগটি ভিত্তিহীন। এটা ব্যক্তিগত আক্রোশ থেকে আক্রমণ, যার উত্তর দেওয়া সমীচীন নয়। তৌহিদ শান্তর প্রতিবেদন। গতকাল শনিবার রাজধানীতে সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন অভিযোগ তুলেছিলেন শেখ তাপসের বিরুদ্ধে। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। ওনার ব্যক্তিগত অভিমত এটার কোনো গুরুত্ব বহন করে না। একদিন পর এই অভিযোগ সম্পর্কে মুখ খোলেন এখনকার নগরপিতা। কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, সেটার জবাব আমি একজন দায়িত্বশীল পদে থেকে দেয়াটা সমীচীন মনে করি না। রোববার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এক আয়োজন শেষে প্রথমবারের মতো তার বিরুদ্ধে আসা অভিযোগের জবাব দেন শেখ তাপস। কারো থেকে কোনো জিম্মি করে অথবা কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতিতে কিছু অর্থ নিয়ে থাকে, অর্থ আত্মসাৎ করে থাকে, সেই ক্ষেত্রে দুর্নীতি হয়। এছাড়া যেই অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না। এমনকি দুপুরে নগর ভবনে একই অভিযোগের জবাব আবারও দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান মেয়রের এই বাদানুবাদ নিয়ে রাজনৈতিক অঙ্গন সরগরম। তথ্যমন্ত্রীর ব্যক্তিগত বিরোধ বললেও বিএনপি মহাসচিব একে দিয়েছেন সরকারের দুর্নীতি প্রমাণের তকমা। জাতীয় পার্টির সর্বোচ্চ নেতা এই বিরোধে দেশের সমন্বয়হীন পরিচালনার ছায়া দেখছেন। ডেস্ক রিপোর্ট অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছে। এটার কোনো গুরুত্ব বহন করে না। গুলিস্তান ও ফুলবাড়িয়ায় দুটি মার্কেটে অবৈধ দোকান ভেঙে দেওয়ার পরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের বিরোধ সামনে আসে। এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে প্রধান রাজনৈতিক দলগুলোতেও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান মেয়রের বক্তব্য সরকারের দুর্নীতির প্রমাণ বহন করে। বর্তমান মেয়র অভিযোগ করছেন যে সাবেক মেয়র এই দুর্নীতি করেছেন, তো তার মুখ দিয়ে বেরিয়ে আসছে যে কি হয়েছে, দুর্নীতি কি হয়েছে। আর যারা আজকে আছেন তারা কি করছেন সেটাও আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বিষয়টিকে দেশ চালনায় ক্ষমতাসীনদের সমন্বয়হীনতা হিসেবে ব্যাখ্যা করেন। একজন মেয়র আর প্রাক্তন মেয়র তারা একজনকে দোষারোপ করছেন এবং প্রাক্তন মেয়র নতুন মেয়রকে উপযুক্ত নয় বলে ঘোষণা করছেন। তাদের দলের মধ্যে কি অবস্থা আপনারা বুঝতে পারছেন। তবে তথ্যমন্ত্রী মনে করেন, দুই মেয়রের এই বাহাস রাজনৈতিক নয়, ব্যক্তিগত। মেয়র তাপস সাহেবের ব্যাপারে যে সাইদ খান বক্তব্য দিয়েছে, এগুলো তাদের ব্যক্তিগত বক্তব্য, এখানে কোনো দলের কোনো কিছু নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সত্য কথা বলায় নিজ দল আওয়ামী লীগের সমর্থন পাচ্ছে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌর নির্বাচনের মেয়র প্রার্থী মির্জা কাদের। তিনি আরো বলেন, পৌর নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। রোববার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রচারকালে এসব কথা বলেন মির্জা কাদের। ওবায়দুল কাদের আমার লগে নাই, কেন্দ্রীয় আওয়ামী লীগ আমার সাথে নাই, নোয়াখালী আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অস্ত্রশস্ত্র বাড়াইছে, ডিসিএসপি নির্বাচন অফিসার আমার সাথে নাই। আল্লাহর গজব করব কেন্দ্র থেকে এ পর্যন্ত যারা এখানে করতেছ। ওবায়দুল কাদের সাহেব ঘরে ঘরে চাকরি দিবে বলছে, সেই চাকরি কোথায়? শেখ হাসিনা যে চেষ্টা করেন না, এটা ঠিক না, আন্তরিকভাবে চেষ্টা করতেছে, কিন্তু কিছু সামসার জন্য, টাউন পাট পাড়ার জন্য আমরা পাইতেছে না। বারুদের গন্ধ পাইতেছে, অস্ত্রের যে যন্ত্রণানি চলতেছে, যে কোনো সময় আমার জীবন বিপন্ন হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল আজ তারাই ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন,
স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার নতুন কিছু নয়। মুক্তিযুদ্ধের পর থেকেই তার ইতিহাস বিকৃতির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শাহালি জয়ের রিপোর্ট। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সভাপতি শেখ হাসিনা স্মৃতিচারণ করেন ঐতিহাসিক এই দিনটির। বাংলার মানুষের প্রতি জাতির জনকের অকৃত্রিম ভালোবাসার কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। 9টা মাস যে কারাগারে ছিলেন, সেখানে তার উপর যে অত্যাচার নির্যাতন, তিনি আপনারা লক্ষ্য করবেন সুখে কিরকম দড়ি হয়ে যান, 40 পাউন্ড ওজন তার কমে যায়। তিনি যখন মুক্তি পেলেন এবং ফিরে এলেন বাংলার মাটিতে, আপনারা দেখেন, আমি একজন পরিবারের সদস্য হিসেবে এটুকু বলবো, আমার আব্বা কিন্তু আমাদের কাছে আসেন নাই, তিনি তার জনগণের কাছে আগে গিয়েছিলেন। সবার আগে তার জনতা তাদেরকে যে তিনি কত ভালোবাসতেন, সেটাই হলো সব থেকে বড় কথা। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু প্রবর্তিত গণমুখী শাসন ব্যবস্থা বাকশাল অব্যাহত থাকলে দেশ থেকে দারিদ্র্য আর ক্ষুধা অনেক আগেই দূর হয়ে যেত। 5 বছরের একটা কর্মসূচি তিনি নিয়েছিলেন, জাতীয় ঐক্য গড়ে তুলে সকলকে নিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি করবার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের কিছু মানুষ এত বেশি বুঝে ফেলে এবং তাদের অপপ্রচার, তাদের অপকর্ম সেই সময় নানাভাবে ব্যতিব্যস্ত করে তোলা, যা কিছু করতে চান সেখানে বাধা দেওয়া। কারণ স্বাধীনতা বিরোধীরা তো সবসময় সক্রিয় ছিল। শেখ হাসিনা বলেন, ইতিহাস বিকৃতিকারীদের অপচেষ্টা সফল হয়নি। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল, আজকে তারাই ব্যর্থ। আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বে যে মর্যাদা পেয়েছে, এই মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়ে তুলব। আলোচনায় উঠে আসে করোনা ভাইরাস প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন পেতে সরকারের তৎপরতা অব্যাহত, তবে নিরাপদ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। রোববার সকালে আওয়ামী লীগের নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর দলের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বিজয় ছিল অসম্পূর্ণ, চারদিকে ছিল শূন্যতার হাহাকার। তার প্রত্যাবর্তনের মাধ্যমে বিজয় পূর্ণতা পায়। মুক্তিযুদ্ধের চেতনা, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে আমরা আমাদের বিজয়কে সুসংহত করব। এবার করোনা ভ্যাকসিনের খবর। যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের তৈরি ভ্যাকসিন গ্রহণের বিষয়ে কোভ্যাক্সের দেয়া চিঠিকে ইতিবাচকভাবে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশ কোভ্যাক্সের এই ভ্যাকসিন নেবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। তাই সবকিছু ঠিক থাকলে প্রাথমিকভাবে ফাইজারের 8 লাখের বেশি ডোজ ভ্যাকসিন পেতে পারে বাংলাদেশ। ফাইজারের ভ্যাকসিন যে তাপমাত্রায় বহন ও সংরক্ষণ করতে হয়, সেই ধরনের ব্যবস্থা বাংলাদেশে নেই। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রয়োজনে সেটাও জোগাড় করার চেষ্টা করা হবে। হাসান পারভেজের প্রতিবেদন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি এবং সংক্রামক রোগের ভ্যাকসিন তৈরির জন্য আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা সিপিআই এর নেতৃত্বে করোনা ভাইরাসের ভ্যাকসিন সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের জন্য কোভ্যাক্স প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের তৈরি করা ভ্যাকসিন বাংলাদেশ নেবে কিনা তা জানতে চেয়ে শুক্রবার চিঠি দিয়েছে কোভ্যাক্স। তাদের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ফাইজার বায়োএনটেকের করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে চাইলে 18 জানুয়ারির মধ্যে জানাতে হবে। আমরা মনে করি যে কোনো ভ্যাকসিনই আমাদের দেশের মানুষের জন্য এখন কাজে লাগবে, সুতরাং আমরা পজিটিভলি দেখছি এটাকে, এবং কিভাবে এটাকে আনা যায় সেই জন্য আমাদের কি প্রস্তুতি নিতে হবে সেটা নিয়ে আমরা কাজ করছি। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে পাওয়া যাবে, মে মাসের আগে, অবশ্যই মে মাসের পরে না। ফাইজারের ভ্যাকসিন -70°C তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, এটিকে চ্যালেঞ্জ মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বাংলাদেশে জনস্বাস্থ্য ইনস্টিটিউট, IEDCR, ICDDRB-তে -70°C তাপমাত্রায় ভ্যাকসিন রাখার ব্যবস্থা রয়েছে।
ক্যাপাসিটির ফ্রিজার বা কিছু আছে কিনা সেগুলো দেখছি। আমরা আমাদের সরকারি যেমন প্রতিষ্ঠানে দেখছি, বেসরকারি প্রতিষ্ঠানেও দেখছি, এবং পাশাপাশি এটাও দেখছি যে যদি কোথাও না থাকে সেক্ষেত্রে কিনতে কতটা সময় লাগবে এবং আমরা কিনতে পারবো কিনা, সেই বিষয়গুলো আমরা কিন্তু এক্সপ্লোর করছি। মানে আমরা সব দিক খুবই ওপেনলি যাতে নেওয়া যায় সেরকম একটা অ্যাটিটিউডে এটাকে আসলে এক্সপ্লোর করছি। ফাইজারের এই ভ্যাকসিন ফ্রন্টলাইনার হিসেবে শুধু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দিতে হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে কোভিড-19 ভ্যাকসিন টাস্ক ফোর্স, যার মাধ্যমে পর্যায়ক্রমে 80% মানুষকে দেওয়া হবে করোনার টিকা। উপজেলা থেকে জাতীয় পর্যায়ে মোট 5টি কমিটির সমন্বয়ে গঠিত হবে টাস্ক ফোর্স। কোভিড-19 টিকা প্রয়োগে কোভ্যাক্স ও নন কোভ্যাক্স টিকার ক্ষেত্রেও তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন নীতিমালা। করোনা টিকা প্রয়োগের বিস্তারিত রিশাদ হাসানের রিপোর্টে। বাংলাদেশে কোভিড-19 টিকা সংরক্ষণ, বিতরণ, প্রয়োগ ও সমন্বয় করতে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশকৃত নীতিমালা এখন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায়, যেখানে বলা হয়েছে সারা দেশে টিকা ব্যবস্থাপনাকে নিয়ে আসা হবে 5টি মূল কমিটির অধীনে। টাস্কফোর্সের মূল টিকা ব্যবস্থাপনা কার্যক্রমে নেতৃত্ব দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকা ব্যবস্থাপনা কার্যকরী কমিটি। টিকা ব্যবস্থাপনা প্রস্তুত ও প্রয়োগে থাকবে স্বাস্থ্য অধিদপ্তরের একটি মূল কমিটি। বিভাগীয় পর্যায়ে কাজ করবে বিভাগীয় সমন্বয় কমিটি। এভাবে পর্যায়ক্রমে জেলা সমন্বয় ও উপজেলা সমন্বয় কমিটি কাজ করবে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে থাকবে মাঠ পর্যায়ের আরও একটি বিশেষ সেল ও একটি সমন্বয় কমিটি। বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে টিকা সরবরাহের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার গঠিত জোটের নাম কোভ্যাক্স। এর বাইরে বাংলাদেশ যেসব দেশের টিকা পাবে সেগুলো নন কোভ্যাক্স। এই দুই মাধ্যম থেকে প্রাপ্ত টিকাগুলো একই ধরনের নাও হতে পারে। সেক্ষেত্রে বিকল্প পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যেহেতু সেখানে অনেক দেশের থেকেই বা অনেক কোম্পানির প্রস্তুতকৃত টিকাই থাকবে, তো সেইটা আমরা সেটাও মাথায় রেখেছি। যদি দু রকমের টিকা হয়, আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে পরিবর্তন আনা বা রিফ্রেশার প্রশিক্ষণ করা, সেগুলো আমরা আমাদের পরিকল্পনার মধ্যে রেখেছি। টিকা প্রয়োগের ক্ষেত্রে এশিয়ার মধ্যে অন্যতম সফল দেশ বাংলাদেশ। জনসংখ্যার বিচারে বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশের টিকা প্রয়োগের সমন্বয়ের অভিজ্ঞতা বেশি, তাই অতীত অভিজ্ঞতাও কাজে লাগাতে পারে বলে মত টেকনিক্যাল কমিটির সদস্য ডক্টর মুস্তাকের। প্রতিষ্ঠান ভিত্তিক উদ্যোগ নেওয়া হবে, আর আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে সেই তালিকাটা করবে। সব ঠিক থাকলে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 50 লাখ ডোজ টিকা, যা পর্যায়ক্রমে 25 লাখ মানুষকে দেওয়া সম্ভব হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা ভ্যাকসিন আনতে মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়ে দুর্নীতির সুযোগ করে দিয়েছে সরকার। রোববার সকালে এক রাজধানীতে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগের চার্জ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী 13 জানুয়ারি 2021 বুধবার সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। মানুষের জীবন রক্ষাকারী টিকা আমদানির প্রক্রিয়ায় অস্পষ্টতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে জনগণের টিকা প্রাপ্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 25 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1071 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 5,23,453 জন এবং মোট মৃতের সংখ্যা 7,781 জনে দাঁড়িয়েছে। এবার অন্যান্য প্রসঙ্গ। অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যেও জমজমাট চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা সহ গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছেন বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাল করিমও পাল্টা অভিযোগ করেন। এদিকে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান নির্বাচন কমিশনের। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়াজার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতীক বরাদ্দের পর থেকে মেয়র প্রার্থী সহ কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রোববার বিএনপির মেয়র প্রার্থী অভিযোগ করেন পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা সহ প্রচারণায় গাড়ি ভাঙচুরের। আমাদের উচ্ছ্বাসে বিতে হয়ে তারা বিভিন্ন জায়গায় আমাদের মাইক ভাঙচুর সহ, ট্যাক্সি ভাঙচুর সহ কর্মীদের গায়ে হাত দিচ্ছে। আমরা তাদেরকে বলছি ভদ্র আচরণ করার জন্য। বিএনপির প্রার্থীর অভিযোগকে প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।
আমি নাম উল্লেখ করে বলছি নাসিমেন ভবনের সামনে আমার পোস্টারগুলো ছিঁড়ে ওরা স্তূপ করে রাখছে। ওনারা তো নালিশি পার্টি, ওরা একটা ক্ষয়িষ্ণু পার্টি, ওরা এখন দুবন্ত তরি। আর সিটি নির্বাচনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থীরা তাদের প্রচার প্রচারণার ক্ষেত্রে এখনো পর্যন্ত তেমন কোনো অভিযোগ আসে নাই, তবে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে একটি অভিযোগ এসেছে, যেটি ইতিমধ্যেই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এবারের সিটি নির্বাচনে আচরণবিধি দেখভালের 14 জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন বলেও জানান ইসি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবাসন খাতে অনেক দূরে গিয়েছে বাংলাদেশ, একই সঙ্গে এখনও অনেক সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের রিয়েল এস্টেটের নতুন প্রেসিডেন্ট মাহির আলী খান রাতুলের সংবর্ধনা অনুষ্ঠানে এসব মত দেন বক্তারা। এ সময় আইআইসিসিআই এর প্রেসিডেন্ট অতুল কুমার সাক্সেনা, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোবহান আনভির, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের ব্যবসায়িক খাতের অগ্রগতিতে ভবিষ্যতে ভারতের আরও সহযোগিতা কামনা করা হয়। 12 বছরে পদার্পণ করল দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ। আংশিক নয় পুরো সত্য জানানোর অঙ্গীকার নিয়ে 2010 সালের 10 জানুয়ারি যে পথ চলা শুরু, পাঠকের আস্থা ও ভালোবাসায় তা অব্যাহত রয়েছে। প্রতি বছর জমকালো উৎসবের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেও এবার করোনা বাস্তবতায় স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়। 12 বছরে পদার্পণ উপলক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে কেক কাটা হয়। উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ 24 এর সিইও নঈম নিজাম। গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা ও মুক্তিবুদ্ধি চর্চার ক্ষেত্রে কালের কণ্ঠ তার সক্রিয় বৈশিষ্ট্য সমুজ্জ্বল রাখবে এমন প্রত্যাশার কথা জানান সবাই। আমাদের এই মিডিয়া গ্রুপ এই মুহূর্তে একদিকে সফল একটা অবস্থানে বাংলাদেশের মিডিয়া জগতে, আর একটা অনেকের ঈর্ষার অনলও জ্বলে ওঠে আমাদেরকে দেখে। দুটি পার্ট আছে। এই কারণ হলো আমাদের প্রত্যেকটা মিডিয়ার সাফল্যজনক একটা অবস্থান। এই যুগে, এই কালে, এই অবস্থানে একটি সংবাদপত্র 12 বছর সাফল্য নিয়ে টিকে থাকাটা একটা বিশাল ঘটনা। আমরা আগামী 12 বছরে আরও অনেক অনেক দূর যেতে চাই। 12 বছর যদিও একটি লম্বা সময়, আমি মনে করি আসলে প্রত্যেক বছরই আমরা এক পা দুপা করে এগোতে চাই। প্রত্যেকটি জন্মদিনেই যেন আমরা কিছু না কিছু বেশি অর্জন করতে পারি। কালের কণ্ঠের 12 বছরে পদার্পণ উপলক্ষে 8 জনকে বিশেষ সম্মাননা ও 3 জন দুস্থকে সাহায্যের হাত বাড়িয়েছে শুভ সংঘ নারায়ণগঞ্জ জেলা। রবিবার বিকেলে রাইফেল ক্লাবে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের নেতা সংসদ সদস্য একেএম শামীম ওসমান। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য হরিহর পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র সরকার, করোনা বীর হিসেবে জেলা করোনা ফোকাল পার্সন ডাক্তার জাহিদুল ইসলাম, ক্রীড়া ক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ চিটু, সংগঠন হিসেবে চন্দন শীল। কালের কণ্ঠের সাথে 11 বছর সম্পৃক্ত থাকায় জেলা প্রতিনিধি দিলীপ কুমার মণ্ডল, রত্নগর্ভা মা মনোয়ারা বেগম, সমাজ হিতৈষী হিসেবে রামপ্রসাদ ঘোষকে সম্মাননা দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের হত্যাকাণ্ড তদন্ত করছে পুলিশ। সেই সাথে ডিএনএ পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত দিহানের 3 বন্ধুকে নজরদারিতে রাখা হয়েছে। রবিবার মামলার অগ্রগতি নিয়ে এসব তথ্য দিয়েছে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান। ফারদিন ইফতেখার দিহানের সঙ্গে 2 মাস আগ থেকে আনুশকার সম্পর্ক ছিল বলে তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। আনুশকা হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আসামি করা নিয়ে দ্বিধায় পরিবার। দিহানের বয়স কমিয়ে দেওয়া হয়েছে বলেও সন্দেহ তাদের। আগে থেকে দিহানের সাথে কোনো সম্পর্ক ছিল না বলেও দাবি পরিবারটির। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে গেল নভেম্বর থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। আর হাসপাতালের দেয়া তথ্যের ভিত্তিতেই মামলায় নিহতের বয়স প্রাথমিকভাবে নথিভুক্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনার ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে তারা
কার সাথে কথোপকথন করছে এবং কতটা পরিমাণ করছে সেগুলো তো আমরা সেগুলো অ্যানালাইসিস করছি এবং এগুলো অ্যানালাইসিস করে দেখা যায় যে তাদের যোগাযোগটা বেশ সময় ধরেই চলছে। আটক দিহানের 3 বন্ধুকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলেও পুলিশের নজরদারিতে রয়েছে তারা। ডিএনএ পরীক্ষায় তাদের সম্পৃক্ততা পেলে নেওয়া হবে ব্যবস্থা। মোবাইল তারা যে ব্যবহার করেছে সেই মোবাইলের লোকেশন বিবেচনা করে দেখা যায় তারা এইখানে ছিল এরকম আমরা প্রমাণ পাই নাই। যদি ফরেনসিক রিপোর্টে এরকম তথ্য আসে যে এখানে একাধিক ব্যক্তি ছিল তাহলে অন্য যারা আছে তারা দ্রুততার সাথে আইন আমলে আসবে এবং তাদের সর্বোচ্চ পানিশমেন্টের নিশ্চয়তা আমরা বিধান করব। কারাগারে থাকা আসামি দিহানের পক্ষে এখনো কোনো আইনজীবী নিয়োগ করেনি তার পরিবার। বৃহস্পতিবার গ্রুপ স্টাডির কথা বলে কলাবাগানে বন্ধুর বাড়িতে গিয়ে রক্তক্ষরণে মৃত্যু হয় আনুশকা নূর আমিনের। ওই দিনই ধর্ষণের পর হত্যার অভিযোগে দিহানের বিরুদ্ধে মামলা করে আনুশকার পরিবার। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। মাত্র 2 টাকার শ্যাম্পুর ভাগাভাগি নিয়ে বোনের সাথে দ্বন্দ্বের জেরে আত্মহত্যা করেছে জিয়াসমিন আক্তার নামে মানিকগঞ্জের এক স্কুল ছাত্রী। শনিবার দুপুরে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কুশাভাঙা গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, তবে বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ। কাবুল খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ জেলার আটিগ্রাম ইউনিয়নের কুশাভাঙ্গা গ্রামের কৃষক সোহরাব হোসেনের মেয়ে জিয়াসমিন আক্তার শনিবার নিজ ঘরে আত্মহত্যা করে 6ষ্ঠ শ্রেণীর এই শিক্ষার্থী। স্বজনরা জানান চুলের শ্যাম্পু নিয়ে বড় বোনের সাথে তার কথা কাটাকাটি হয়। এরই জেরে সে আত্মহত্যা করতে পারে বলে অভিযোগ রয়েছে। আমার এক বাসুর পরে ডাক দিচ্ছে দেহে আমারে আমাকে মা তাড়াতাড়ি বাড়িতে জিয়াসমিন যে ঘরে জুল বানিয়েছি আর এটা থাপুর দিছি কইছি গোসল গেছে আয় দিয়ে কি ফাঁস দিছে ফাঁসে এইরকম নিয়ে গেছে দেখলাম। বাড়িতে এসে শুনলাম এই শ্যাম্পু নিয়ে একটু 2 বোনে ঝগড়া করছে এই পর্যন্তই। প্রতিবেশীরা জানান নিজ ঘরে জিয়াসমিন আক্তারের মৃতদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মানে এর মধ্যে যাবার এই বাচ্চারা ঝগড়া লেগে এটা করবো এটা তো ভাবি নেই। এই বেশি সময়ের মধ্যেও না আমার বাড়িপুর দাইছে দৌড়িয়ে তারপরে এই যে শুনি বলে শ্যাম্পু নিয়ে ঝগড়া করে এই ব্যাপার। 2 বোনে একটু সামান্য একটা শ্যাম্পু নিয়ে একটু ঝগড়া কাটাকাটি হচ্ছে, ও রাগ করে মেয়েটা একবারে তোমার ফাঁসি দেয়, গলায় ফাঁসি দেয়, মারা গেছে। এই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, তবে এ বিষয়ে এখনই কথা বলতে রাজি হয়নি পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন 16 ডিসেম্বরের মধ্য দিয়ে বিজয় এলো। বিজয়ের পূর্ণতা পেয়েছে 10 জানুয়ারি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। রবিবার ভোলা জেলা স্কুল মাঠে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ঢাকার বনানীর বাসা থেকে টেলিকনফারেন্সে এসব কথা বলেন তিনি। সেদিন তোফায়েল আহমেদ সহ জাতীয় 4 নেতা বঙ্গবন্ধুকে প্রথম অভ্যর্থনা জানিয়েছিলেন বলে উল্লেখ করেন তোফায়েল আহমেদ। সমাবেশ শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় অর্ধলক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আনন্দ শোভাযাত্রা সহ শহর প্রদক্ষিণ করে। বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্মৃতিকে ধরে রেখে রেশম শিল্পকে এগিয়ে নিতে হবে। রোববার বিকালে রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশাহ, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি আদিবা আঞ্জুম মিতা, বস্ত্র পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে নূর হাকিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 রোহিঙ্গা। রোববার সকালে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে ঘটনাটি ঘটে। পুলিশ জানায় ক্যাম্পে দুপক্ষের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখান থেকে এক রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়, তবে তার শরীরে গুলির চিহ্ন পাওয়া না গেলেও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
সরকারের নীতি সীমাবদ্ধতার কারণে চাল উৎপাদন করে ঠকে যাচ্ছে কৃষক, এমন মন্তব্য উঠে এসেছে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায়। এজন্য কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনতেও সরকারকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়ন্ত্রণ করা না গেলে আসছে রমজানে চালের বাজার অস্থির হওয়ার শঙ্কাও করছেন তারা। প্ল্যাটফর্মের সমন্বয়ক দেবপ্রিয় ভট্টাচার্যের দাবি, কৃষি পণ্যের দাম নির্ধারণে আলাদা কমিশন গঠনের। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য চাল। সবার কাছে অতি প্রয়োজনীয় চাল নিয়ে চালবাজিও যেন থেমে নেই। ভরা মৌসুমে বাজারে বেড়ে চলেছে খাদ্যপণ্যটির দাম। কেন বাড়ছে তার উত্তরও জানা নেই কারো কাছেই। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত চালের দাম বাড়ছে কেন, কার লাভ কার ক্ষতি শীর্ষক আলোচনায় যুক্ত হন দেশের বিভিন্ন জেলার কৃষক। যার বড় তারা ধান স্টক করে রাখে, আমার সুদের হারটা বেশি, সেই হিসেবে আমাদের লাভ আর কি হয় না। 3 মাস যদি ধরে রাখতে পারি ওই টাকাটা, পরে ধানটা বিক্রি করতে আমরা কৃষককে সেই লোটটা শোধ করতে পারবো। আলোচনায় উঠে আসে সুবিধা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। মিল মালিকরা অবশ্য বলছেন, গুটি কয়েক বড় ব্যবসায়ীর কাছে জিম্মি হয়ে পড়েছে পুরো বাজার। এই গ্রুপ অফ কোম্পানিগুলো বিদেশ থেকে টাকা আনছে, 2 থেকে 3% সুদে এই টাকাটা আনছে। এই টাকা কিন্তু নিয়ে সার্ভের ব্যবসা তারা নামছে, তাহলে 17% সুদ দিয়া আর 3% সাথে আর যেখানে ফান্ড থেকে তারা টাকা নিচ্ছে বিনা সুদে, তাদের সাথে কম্পিটিশন পারি নাই। সংকট নিরসনে সরকারের মজুদ বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। অবশ্য চালের দাম দ্রুত কমে আসবে বলে দাবি সরকারি মহলের। গুদামে শস্য রাখা, তার বিনিময়ে অর্থ নেবে কৃষক, পরবর্তী ফসলে যাবে, যখন গুদামে মজুতকৃত অর্থ মৌসুম আসবে বিক্রি করবে, গুদামের টাকা পরিশোধ করবে, সে ভালো থাকবে। চালের দাম আমাদের 40 থেকে 50 টাকার মধ্যে যদি থাকে, তাহলে আমি মনে করি কৃষকও লাভবান হবে, এবং ধানের দাম 1000 টাকার বেশি যদি থাকে কৃষক লাভবান হবে। সমাপনী বক্তব্যে নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জোর দেন কৃষিপণ্য মনিটরিং এ কমিশন গঠনের। কৃষির উন্নতি হয়েছে, কৃষকের তো সেভাবে উন্নতি হলো না। সেহেতু কৃষির উন্নতির ভাগিদার বিশেষ করে ছোট এবং মাঝারি কৃষক, তারা সেখানে কতখানি হতে পারবে আগামী দিনে সরকারের এই যে চিন্তা, যে সরকারি নীতি, সেই নীতির দক্ষতা বৃদ্ধি করা, যে বাংলাদেশে একটি রাইস এগ্রিকালচারাল প্রাইস কমিশন করা হোক। এছাড়া আসছে রমজানে দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ চান সংশ্লিষ্টরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার প্রবাসের খবর। কুয়েতের জিলিবাল শুয়েখের একটি হোটেলে অনড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফেনী স্পোর্টিং ক্লাবের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি মোমিন আল করিমের সভাপতিত্বে এবং মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা দিবস উপলক্ষে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন বলে জানান। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের পক্ষে আওয়াজ উঠল খোদ রিপাবলিকান দল থেকে। শনিবার রিপাবলিকান সিনেটর প্যাট টমি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসিত হওয়ার মতোই অপরাধ করেছেন। এই ঘটনায় বিদায়ী প্রেসিডেন্টকে সময়ের আগে ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়া আরও জোরদার করেছে ডেমোক্র্যাটরা। এদিকে 20 জানুয়ারি বাইডেনের শপথে ট্রাম্প না থাকলেও উপস্থিত থাকবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে 62 জন যাত্রী নিয়ে শনিবার নিখোঁজ হয়ে যাওয়া বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপি জাকার্তা পুলিশ সূত্রকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে। ওই বিমানে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। সিরোজিয়াজা এয়ারের বোয়িং 373 বিমানটি জাকার্তা থেকে পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্তিয়ানাক এ যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। এবার খেলার সংবাদ। রাউল বেসেরার একমাত্র গোলে টানা দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা ঘরে তুলল বসুন্ধরা কিংস। দুর্দান্ত ফুটবল খেলেও গোলের দেখা না পেয়ে শিরোপা বঞ্চিত প্রথমবারের মতো কোনো ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে খেলা সাইফ। শিরোপা জিতে খুশি বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রিজেন। ফাইনাল সেরা হয়েছেন বসুন্ধরা কিংসের রাউল বেসেরা। মাহফুজুল ইসলামের রিপোর্ট। ফেডারেশন কাপের টানা দ্বিতীয় শিরোপা কিংসের ডেরায়। প্রথমবারের মতো কোনো ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে ওঠা সাইফের বিপক্ষে কিংসের জয় 1-0 ব্যবধানে।
ম্যাচের ৪র্থ মিনিটে তপু বর্মনের গোলটি অফসাইডের ফাঁদে পড়ে। ১৬ মিনিটে মাঝ মাঠ থেকে বাড়ানো বল সাইফের ডিবক্সে আয়ত্তে নেন বিশ্বনাথ, কিন্তু তার করা জোরালো শটটি সাইফ গোলরক্ষক পাপ্পু থামিয়ে দেন। এরপর ২০ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে সাইফের ফরওয়ার্ড ফাহিমের শট রুখে দেন বসুন্ধরা কিংস গোলরক্ষক জিকো। ৪৫ মিনিটে রহমতের নেয়া ফ্রি কিক রুখে আবারও জিকোই বনে যান দলের ত্রাতা। বল পুটের মাথায় হাত, স্বাভাবিক। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ মিনিটে রবসনের পাস থেকে গোল করেন রাউল বেসেরা। উল্লাস কিংস ডাগআউটে। ১-০ গোলে এগিয়ে গেল বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে সাইফের গোছানো আক্রমণগুলো ধোপে টিকেনি। দুই উইং কাজে লাগিয়ে ফাহিম ইয়াসিনদের আক্রমণ দক্ষভাবে সামাল দেন জিকো, তপু, খালেদরা। শেষে আর গোলের দেখা পায়নি সাইফ। ১-০ ব্যবধানের জয় নিয়ে ফেডারেশন কাপের শিরোপা ঘরে তোলে বসুন্ধরা কিংস। ভালো ম্যাচ হয়েছে, দলগত পারফর্মেরও ফলাফল। শিরোপা জেতা অবশ্যই আনন্দের। বসুন্ধরা কিংস একটি ভালো সুযোগ পেয়েছে, সেটিকেই কাজে লাগিয়েছে। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি, তবে ভালো ম্যাচ হয়েছে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জমকালো আয়োজনে পর্দা উঠল একাডেমি চ্যাম্পিয়ন্স ট্রফি টি-20 টুর্নামেন্টে। রবিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আয়োজনে ঢাকার 24টি একাডেমি নিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবটির প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাজভীর। এরকম আয়োজন উঠতি ক্রিকেটারদের তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। নতুন ক্রিকেটারদের আতুরঘর বলা হয়ে থাকে ক্রিকেট একাডেমিগুলোকে। করোনার কারণে দীর্ঘদিন সেই জায়গায় ক্রিকেট চর্চা হয়ে আছে স্থবির। এবার সে জড়তা কাটাতে লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আয়োজনে শুরু হতে যাচ্ছে একাডেমি চ্যাম্পিয়ন্স ট্রফি টি-20 টুর্নামেন্ট। রবিবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তারই উদ্বোধন ঘোষণা করলেন ক্লাবটির প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান তাজভীর। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান জানালেন, খেলাধুলার প্রতি পৃষ্ঠপোষকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিকে এমন আয়োজনে যথারীতি উচ্ছ্বসিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটাররা। তাদের মতে একাডেমিগুলো নিয়ে এরকম টুর্নামেন্ট ক্রিকেটের উন্নতিতে রাখবে ইতিবাচক ভূমিকা। ভালো একটা উদ্যোগ, বসুন্ধরাকে ধন্যবাদ জানাই, বসুন্ধরা গ্রুপকে, যে অনেকদিন পরে হলেও এই একাডেমি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। প্রথম বাংলাদেশে একাডেমি নিয়ে একটা চ্যালেঞ্জ আরম্ভ করেছে, তো এটা বাংলাদেশের ফিউচারের জন্য ভালো। এবং যারা যেসব একাডেমি আছে এখন বোঝা যাবে যে আপনার কী ধরনের কোয়ালিটি বা কী ধরনের প্র্যাকটিস ওরা ইউজ করতেছে বা কী ধরনের প্র্যাকটিসের টেকনিক শেখাচ্ছে। একাডেমি ছেলেদের জন্য একটা বড় অপরচুনিটি যে আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটার, ন্যাশনাল প্লেয়াররা তাদের সাথে খেলবে, ড্রেসিং রুম শেয়ার করবে, এখান থেকে ওরা অনেক কিছু শিখতে পারবে। প্রত্যেকটা একাডেমি কিন্তু বাংলাদেশ ক্রিকেটে আপনার প্লেয়ার প্রডিউস করে চলেছে। তারই ধারাবাহিকতা আমার মনে হয় এই ধরনের একটা আয়োজন অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য, এবং আমরা আশা করব যে এর ধারাবাহিকতা অবশ্যই তারা কন্টিনিউ করবে। ঢাকার 24টি একাডেমি নিয়ে 12 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি টি-20 টুর্নামেন্ট। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করব।